নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সকাল থেকেই আমরা একেবারে ভোটের আপডেটের যে রেজাল্ট রয়েছে সেদিকে চোখ রাখছি। তবে স্টেট ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে কার্যত সেখানে সেই একই জায়গায় থমকে রয়েছে। তবে আমাদের প্রতিনিধিরা একেবারে তৃণমূল স্তর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা একদম সেই গ্রাউন্ড জিরোর খবর তুলে নিয়ে আসছে। এবার আমরা একটু চোখ রাখবো কদমতলার দিকে। কদমতলা থেকে আমাদের প্রতিনিধি হান্নান রয়েছেন আমাদের সঙ্গে। সেখানেও ভোট গণনা শুরু হয়েছে ইতিমধ্যে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের যে ভোট গণনা একেবারে কঠোর নিরাপত্তার মাধ্যমে সেই ভোট গণনা চলছে এবং আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হান্নান। হান্নান, বর্তমানে ঠিক কি পরিস্থিতি, কেমন ভাবে এগোচ্ছে গণনা? দেখুন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কিন্তু সকাল 8টা থেকেই ভোট কর্মীরা তারা গন্তব্যস্থলে পৌঁছে যান এবং গণনা পর্ব শুরু হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত প্রায় 12:30 বাজে। একটা পঞ্চায়েতের কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ডিক্লেয়ার হয়নি। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং শান্তিপূর্ণভাবেই ভোট গণনা চলছে। একেবারে এখনো কি জানা যাচ্ছে কারা এগিয়ে রয়েছে বা কারা পিছিয়ে রয়েছে? এখনো যেটা বাইরের থেকে আমরা জানতে পারছি, কারণ আনুষ্ঠানিক ঘোষণা হয়নি যদিও, তবুও বেশ কয়েকটি পঞ্চায়েতে শাসক দল বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। যেখানে কদমতলা পঞ্চায়েত এলাকায় মোট 19টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সমিতি আসন রয়েছে 15টি এবং জেলা পরিষদ রয়েছে 5টি। সর্বমোট ভোটার সংখ্যা রয়েছে 51,214। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন 25,441 এবং পুরুষ ভোটার রয়েছেন 25,773। হান্নান, আমি একটু জানতে চাইবো যে যে আসনে বিজেপি শাসক দলের প্রার্থীরা এগিয়ে রয়েছে সেই আসনগুলিতে বিরোধীরা কি প্রার্থী দিতে পেরেছিল নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন? হ্যাঁ, প্রত্যেকটি আসনে কিন্তু বিরোধীরা প্রার্থী দিয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে দেখা গেছে বিরোধীদের মধ্যে কিন্তু গোষ্ঠী কুন্দলের কারণেও আবার নির্দল প্রার্থীও দাঁড় করানো হয়েছে। মানে এক একটা আসনে দুজন করেও দাঁড় করিয়েছে বিরোধীরা। তো সেখানে কিন্তু কোনো বাধা আপত্তি আসেনি এবং বিগত ইলেকশনের দিনেও কিন্তু এখানকার যিনি রয়েছেন স্থানীয় এমএলএ রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। উনিও কিন্তু বিষয়টা স্বীকার করেছেন যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি এবং প্রত্যেকটা পঞ্চায়েতে কিন্তু তারা পঞ্চায়েত সমিতি আসন থেকে শুরু করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছেন। একেবারে ধন্যবাদ হান্নান। আমাদের প্রতিনিধি হান্নান তিনি কিন্তু জানাচ্ছিল একেবারে কদমতলার গ্রাউন্ড জিরো রিপোর্ট যে বর্তমানে এখনো কিন্তু শাসক দলই এগিয়ে রয়েছে। তবে অন্যান্য জায়গায় যে ছবি আমরা দেখেছিলাম বিরোধীরা প্রার্থী দিতে পারেননি, সেক্ষেত্রে কদমতলায় কিন্তু একটু অন্যরকম ছবি, প্রার্থী দিতে পেরেছিলেন বিরোধীরা। তবে এখনো বিরোধীদের মধ্যে যে একটা গোষ্ঠী কোন্দলের অভিযোগ বা তথ্য সামনে আসছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন কংগ্রেস নেত্রী শ্রেয়সী লস্কর। শ্রেয়সী, প্রথমেই তোমার কাছে আসবো। গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে পারেনি বলে অভিযোগ কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের, এবং কদমতলায় আমরা দেখছি অন্যরকম ছবি, বিরোধীদের মধ্যে গোষ্ঠী কোন্দল। কি বলবে? গোষ্ঠীকুন্দলের বিষয়টা না, ঠিক যে প্রার্থী দিতে পারিনি আমরা সেই বিষয়টা না। ঘটনাটা হয়েছে গিয়ে আপনারা সকলেই অবগত আছেন যে যেদিন থেকে ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনে যে বিভিন্ন বিডিও অফিসে বিভিন্ন রকম বৈঠক ডাকা হয়েছিল, সর্বদলীয় বৈঠক, তখন থেকেই বিরোধী দলের এবং বিশেষ করে আমাদের কংগ্রেস দলের যারা নেতাকর্মীরা যারা বিডিও অফিসে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন, প্রত্যেকের উপরই আক্রমণ হয়েছে। প্রত্যেকটি জায়গাতে যখন আমাদের প্রার্থীরা উদয়পুরের তেপানিয়া ব্লকে বলুন, বিশালগড়ে বলুন, বামুটিয়াতে বলুন, সোনামুড়াতে এবং ঊনকোটি জেলায় এবং উত্তর ত্রিপুরা জেলায় সব জায়গাতে কংগ্রেস নেতাকর্মীরা যারা রয়েছে, যারা পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ছিলেন, ধর্মনগরে আমাদের মহিলা কংগ্রেসের যিনি ব্লক সভানেত্রী ছিলেন গৌরী বিশ্বাসের বাড়িতে দুবার হামলা হয়েছে। এই যে একটা পঞ্চায়েত নির্বাচন, যেটা একটা গণতান্ত্রিক একটা উৎসব, সেই উৎসবটাকে আমরা লক্ষ্য করেছি যে 2018 সালে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই সেটাকে মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার একটা চক্রান্ত হাতে নিয়েছে। গত 2019 সালের পঞ্চায়েত নির্বাচনে 90% আসন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। কিভাবে জয়ী হয়েছে? এই যে যারা প্রার্থীরা ছিলেন তাদেরকে বলপূর্বকভাবে তাদের নমিনেশন উইথড্র করিয়েছেন। এবং 2019 সালে আমরা বিভিন্ন সময় দেখেছি, অভিযোগ এসছে যে সময় পেরিয়ে যাওয়ার পরও বিভিন্ন প্রার্থীদেরকে বলপূর্বকভাবে নমিনেশন উইথড্র করানো হয়েছে। এবং এইবারও সেম হয়েছে। নমিনেশন দাখিল করতে যাওয়ার সময় হামলা, হুজ্জতি, বিভিন্ন রকম ভাবে তাদের বাড়িঘর ভাঙা, তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া। একটু থামাবো, তার মধ্যে আমরা একটা বড় খবর দেব। একেবারে কৈলাসহর মহকুমা থেকে উঠে আসছে সেই খবর, 7টি পঞ্চায়েত কিন্তু একদম বিরোধীদের দখলে রয়েছে। গৌরনগর আরডি ব্লকে সেখানে কিন্তু 7টি পঞ্চায়েত বিরোধীদের দখলে রয়েছে। কৈলাসহর থেকে একদম সরাসরি সেই খবর উঠে আসছে আমাদের সামনে। এখন আমরা কথা বলছিলাম শ্রেয়সীর সঙ্গে। শ্রেয়সী, কৈলাসহর বিধানসভাতে বরাবরই কংগ্রেসের পঞ্চায়েতগুলি কংগ্রেসের দখলে ছিলেন এবং আমরা খুবই আশাবাদী ছিলাম গৌরনগর এবং সোনামুড়ার বিভিন্ন পঞ্চায়েত নিয়ে, যে ওই পঞ্চায়েতগুলিতে যেখানে আমরা প্রার্থী দিতে পেরেছি, আমাদের বল রয়েছে, সেখানে মানুষ আমাদেরকে ভোট দেবেন এবং রাজ্যের যে গণতন্ত্রকে যে লুণ্ঠন করা হচ্ছে সেটার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেন। একেবারে। এবং যেদিকে আমরা একটু আগে ছিলাম কদমতলায়, সেখানে যে গোষ্ঠী কন্দলের ব্যাপারটা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, তো সেক্ষেত্রে সব জায়গায় কি শুধুমাত্র প্রার্থী দিতে পারেনি এমনটাই, নাকি নিজেদের সাংগঠনিক ক্ষমতা কোথাও গিয়ে একটু ফিকে পড়ছে? না না, সাংগঠনিক ক্ষমতা কোথাও ফিকে পড়ছে না। আমাদের যতগুলি ত্রিস্তর পঞ্চায়েতের যতগুলি প্রার্থী ছিল, আমাদের সবটাই রেডি করা ছিল এবং আমাদের প্রার্থীরা প্রস্তুত ছিল তাদের নমিনেশন দাখিল করার জন্য। কিন্তু যখন নমিনেশন দাখিল করতে যায়, সেখানে আমাদের প্রদেশ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ওনাদের উপস্থিতিতে বিভিন্ন রকম ভাবে তাদের উপর হামলা হুজ্জতি, তাদের বাড়িঘরে আক্রমণ, যারা প্রার্থী হতে চেয়েছিল তাদের বাড়িঘরে আক্রমণ করে বিভিন্নভাবে মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার একটা চেষ্টা করেছে এবং সেই চেষ্টায় সফল হয়েছে শাসক দল। সেই কারণে বিরোধী দলের প্রার্থী থাকা সত্ত্বেও তারা নমিনেশন দাখিল করতে পারেনি এবং অনেকে নমিনেশন দাখিল করেও বিভিন্ন চাপের মধ্যে দিয়ে, পারিবারিক চাপ, তাদের বিভিন্ন রকম ভাবে বাড়িঘরে গিয়ে আক্রমণ, হুমকি ধুমকি দিয়ে তাদেরকে নমিনেশন উইথড্র করানো হয়েছে। শ্রেয়সী, আমরা যদি আপনি যেটা ফিরে যাই, একটু লোকসভার আগে যদি ফিরে যাই, আমরা দেখলাম গোটা দেশে একদম বিরোধী জোটের এক্সেপশনাল ফলাফল, শুধুমাত্র ত্রিপুরা ছাড়া। ত্রিপুরা একদম মার্জিন রেকর্ড, একদম রেকর্ড মার্জিনে কিন্তু হারলেন ইন্ডি জোটের প্রার্থীরা। সেক্ষেত্রে গোটা দেশের সংগঠন যেমন চাঙ্গা হচ্ছে, ত্রিপুরার যে সংগঠনের শক্তি একটু কম রয়েছে গোটা দেশের তুলনায়, একথা কি অস্বীকার করতে পারবেন আপনারা? না, দেখুন, গোটা দেশে যে কংগ্রেস দল চাঙ্গা হচ্ছে এবং ত্রিপুরাতেও যে আমাদের ভোটার বা আমাদের যারা সঙ্গে রয়েছেন, আমাদের সাপোর্টার কম নেই, কিন্তু আমরা লোকসভাতেও আমরা একই চিত্র দেখেছি। বিধানসভাতে একটু অন্যরকম চিত্র ছিল, কিন্তু লোকসভাতে এবং গ্রাম পঞ্চায়েতে আমরা একই চিত্র দেখেছি যে মানুষকে আমরা দেখেছি লোকসভাতে বিভিন্ন বুথে বুথে আমাদের পুলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, সেখান থেকে সেম ঘটনা পঞ্চায়েতেও হয়েছে। সেখানে ছাপ্পা ভোট পড়েছে, বুথ দখল হয়েছে। আমরা বিভিন্ন বুথ নিয়ে আমরা দিল্লি ইলেকশন কমিশনে আমরা বিভিন্ন কমপ্লেন করেছি, কিন্তু কোনো কিছুরই কোনো লাভ হয়নি। যে এই যে বিজেপি যে হিউজ মার্জিনে জিতেছে, সেটা কিন্তু ওনাদের ভোট না, সেটা ভোট লুণ্ঠন করা হয়েছে। আচ্ছা, আমি যদি খুব ভুল না করি, তাহলে পঞ্চায়েত লোকসভা ইলেকশনের পরপর যখন রেজাল্ট ডিক্লেয়ার হলো, সেই সময় কিন্তু কংগ্রেস নেতৃত্ব একেবারে রি ইলেকশনের দাবি জানিয়েছিল। সেক্ষেত্রে যদি ভোট অবাধে শান্তিপূর্ণ না হয়ে থাকে, শান্তিপূর্ণভাবে, কতদূর এগুলো, তারপর পরবর্তী প্রক্রিয়া নিয়ে কংগ্রেস কতদূর এগিয়েছিল? আমাদের তরফ থেকে ইলেকশন কমিশনকে জানানো হয়েছে এবং আমরা বিভিন্ন সময় আমরা দিল্লি ইলেকশন কমিশনে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্বরা আছে, ওনাদের উপস্থিতিতে আমাদের প্রদেশ সভাপতি, সিডব্লিউসি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহারা গেছেন, ওনাদের সঙ্গে কথা বলেছেন ইলেকশন কমিশনের সঙ্গে, কিন্তু পরবর্তী সময়ে কোনোই পদক্ষেপ ইলেকশন কমিশনের তরফ থেকে গ্রহণ করা হয়নি। আচ্ছা, এখানে আমি একটু পঞ্চায়েতে আসবো। পঞ্চায়েতে তোমাদের একাধিক অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে। সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে? প্রশাসন সম্পূর্ণ নীরব ভূমিকায় রয়েছে। আমি একটু আগেও বললাম যে যেদিন থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে,
আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিস কুমার সাহা মহোদয়, ডিজিপি সাহেবের সঙ্গে এবং আমাদের যে ইলেকশন কমিশনার রয়েছে ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশনার, ওনার সঙ্গে বারবার যোগাযোগ করেছেন, বারবার ওনাদেরকে ডেপুটেশন দেওয়া হয়েছে, বিভিন্ন চিঠি লেখা হয়েছে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে, কিন্তু প্রশাসনিক যে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল প্রশাসনের সেই রকম কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। প্রশাসন নীরব ভূমিকায় ছিল। বিভিন্ন জায়গায় তো দেখা গেছে পুলিশের উপস্থিতিতে ভিডিও অফিসের বাইরে আমাদের কংগ্রেস নেতাকর্মীদের উপর আক্রমণ হচ্ছে, সেখানে পুলিশ উপস্থিত ছিল। এবং তেপানিয়াতে যে যখন বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর আক্রমণ হয় সেখানেও পুলিশ উপস্থিত ছিল। বিশালগড়ে যখন আমাদের কংগ্রেস প্রার্থীরা প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিধায়কের উপস্থিতিতে নমিনেশন দাখিল করতে যাচ্ছিল, তখন আমরা লক্ষ্য করেছি সেখানে বিজেপির দুষ্কৃতীদের দাঁড়িয়ে হাতে প্যাকেটের মধ্যে পেট্রোল দিয়ে আমাদের নেতাদের উপর আক্রমণ হয়েছে। সেখানে যদি কোনোভাবে একটু আগুনের স্পর্শে ওনারা আসতেন, ভয়ানক কাণ্ড ঘটতে পারত। পুলিশের সামনে সেই ধরনের ঘটনা হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন কারোর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ দায়ের করেননি, কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করেননি। এবং আমরা দেখেছি যে তেপানিয়াতে গ্রেফতার করেছিলেন, কিন্তু এলাকার বিধায়ক গিয়ে যে অপরাধীরা ছিল তাদের পক্ষে থানাতে হাজির হয়েছে তাদেরকে ছুড়ানোর জন্য। এটা তো গণতন্ত্র না, এটা তো একটা সম্পূর্ণ একদম স্পষ্টভাবে সেটা রাজ্যের গণতন্ত্রকে লুণ্ঠন করার একটা চেষ্টা হয়েছে। এবং এই চেষ্টায় বিজেপি এই যাত্রায় তারা সার্থক হয়েছেন। একেবারে আমরা এর মাঝখানে একটা খবর দিয়ে রাখবো। বিলোনিয়া ভারতচন্দ্র ব্লক নগরে এগিয়ে বিজেপি, পঞ্চায়েত সমিতিতে জয়ী এবং 1 নম্বর আসনে জয়ী হয়েছেন মঞ্জু ত্রিপুরা। আবারও জানাবো যে বিলোনিয়ায় সেই খবর উঠে আসছে, বিলোনিয়া থেকে ভারতচন্দ্র ব্লক নগরে এগিয়ে রয়েছে বিজেপি এবং পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়েছে 1 নম্বর আসনে মঞ্জু ত্রিপুরা। আমরা কথা বলছিলাম শ্রেয়সীর সঙ্গে। শ্রেয়সী, এতগুলো ঘটনা পুলিশের সামনে ঘটলো, অথচ কোনো অভিযোগ দায়ের হলো না, এবং যেমনটা তোমাদের অভিযোগ যে শাসক দলের বিধায়ক সেই পুলিশ স্টেশন থেকে অপরাধীদের ছাড়িয়ে নিয়ে আসার জন্য তাদের পক্ষ নিচ্ছেন, তারপরেও কংগ্রেস চুপ কেন থাকলো? না, আমরা কংগ্রেস চুপ থাকিনি। আমরা বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছি, আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, বিভিন্ন যা করার ছিল আমরা সবটাই করেছি। কিন্তু এই রাজ্যের পুলিশ প্রশাসন এবং সরকার সম্পূর্ণভাবে যারা দুষ্কৃতীরা রয়েছে ওনাদের পক্ষ হয়ে কাজ করছেন। সেই জায়গায় বিরোধীদের যারা কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে। এবং আপনি যদি দেখেন যে এবার এই যে নির্বাচন যেদিন ছিল, পঞ্চায়েত নির্বাচন যেদিন হয়েছে, খুবই আশ্চর্য আমরা হয়েছি দেখে। একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাঠে নেমেছেন মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুণ্ঠন করার জন্য। সেটাও কি একটা মেনে নেওয়ার বিষয়? একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, একজন বিধায়ক যার ভোট নেই, যে পঞ্চায়েতের ভোটার নয়, সে ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে মানুষকে ভোট কেন্দ্রে যেতে আটকাচ্ছেন, মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার একটা চেষ্টা করছেন। আমি যদি আজকে বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সেই পরিস্থিতিকে একদমই সমর্থন করি না। কিন্তু যদি আরেক নজরে আমরা দেখি, সেখানেও মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুণ্ঠন করার চেষ্টা হয়েছিল, এবং তার প্রতিফলন কি ঘটেছে তা আমরা আজ সারা দেশবাসী দেখছি। যদি ত্রিপুরা রাজ্য এই বিজেপি সরকারের আমলে এইভাবেই প্রতিনিয়ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে একবার পঞ্চায়েতের মাধ্যমে, আমরা গত পঞ্চায়েতে দেখেছি, গত মিউনিসিপ্যালিটি ইলেকশনে দেখেছি, গত নগর পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, লোকসভা নির্বাচনে দেখেছি, একইভাবে যদি মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুণ্ঠন করার চেষ্টা হয়, মানুষের ক্ষোভ যে কি ভয়ানক হতে পারে সেটা শাসক দল হয়তোবা এখন পর্যন্ত তা উপলব্ধি করতে পারছে না। একবারে আমরা আলোচনা চালাবো, তবে এখন সময় হচ্ছে একটা বিরতির, ফিরে আসবো একটি বিরতির পর।